হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমাদের ইচ্ছে ছিল একটু কলকাতা শহর থেকে একটু বাইরে, অর্থাৎ একটু শহরতলিতে গিয়ে দুর্গাপুজোর আমেজ নেব। আর যেমন ভাবা তেমন কাজ, তাই সকাল সকাল ক্যাব নিয়ে আপাতত বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে। তারপরে আমরা যাব ধান্যকুড়িয়া। মানে আমরা এক্সট্রিম লেভেলের লেটে রান করছি। আমি করিনি, এই করেছে। যেখানে আমাদের 9টার মধ্যে গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দেওয়ার কথা, সেখানে আমরা এখন অলমোস্ট 9:30, স্টিল আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। তো ফার্স্ট আমরা এখান থেকে বারাসাত যাচ্ছি। ওখানে সুবর্ণ আর মানবেন্দ্র ওয়েট করছে আর কি, ওখান থেকেই আমরা গাড়িতে করে ডেস্টিনেশনে যাব। সেটা এখনো ক্রমশ প্রকাশ কোথায় যাব। তো এই লোকটাও লেট করেছে। এই লোকটা আমি যদিও অলরেডি বলেই দিয়েছি যে আমি ধান্যকুড়িয়াতে যাচ্ছি, যেটা হচ্ছে মূলত উত্তর 24 পরগনা জেলার টাকি রোডের ওপর পড়ে। তো আমরা কিন্তু বারাসাতে নামার পর মানবেন্দ্র আর সুবর্ণার সাথে দেখা করে গাড়িতে উঠে গেছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সেখানে বেশ কয়েকটা রাজবাড়ি আমি ঘুরে দেখাবো, আর দেখাবো আপনাদেরকেও সেই সব রাজবাড়ির আনাচে কানাচে। আমরা এখনো জানি না কোথায় যাচ্ছি। আমরা এখন রিসার্চ করছি। রিসার্চ হলে তারপর ডেস্টিনেশনটা এগুলো না আরবেলিয়া ভিলেজ বধু পরিবার। প্রচণ্ড হাসি মজা করতে করতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কিন্তু গাড়ি থেকে নামার পর দেখলাম বেশ কিছুটা পথ ভেতর দিকে যেতে হবে, তাই জন্য আমরা একটা টোটো নিলাম। টোটো করেই আমরা আমাদের প্রথম যে বাড়ি, অর্থাৎ রাজবাড়ি গাইন বাড়ির দিকে এগোতে লাগলাম। বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি কিন্তু হয়নি, উল্টে ছিল চড়া রোদ্দুর। টোটো করে এখন আমরা গাইন বাড়িতে নামলাম। এবার এখানে ঢুকবো। অনেক টুরিস্টে এসছে আর এখানে টোটো করেও আসা যাবে। সো এখন আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর দেখাবো। আসার আগে অনেক ব্লগে দেখেছি বা হিস্ট্রিও শুনছিলাম। ইয়েস, কি সুন্দর। ধান্যকুড়িয়ার এই রাজবাড়ি কিন্তু ছিল গাইন জমিদারদের, আর যা 18 শতকে এক ধনী বাঙালি কায়স্থ জমিদার মহেন্দ্রনাথ গাইনের পূর্বপুরুষের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখন শোনা যায় এই রাজবাড়িতে অনেক সময় শুটিংয়ের জন্য ভাড়াও দেওয়া হয়। ওই বয়স্ক সদস্যও খুব সম্ভবত ওই বাড়িরই কেউ হবেন। তিনিও আমাদের সামনে বাড়ির কিছু খুঁটিনাটি জিনিস তুলে ধরছিলেন। যাই হোক, চলো এবার ভেতরটায় ঢুকি। ভেতরটা ঢুকতেই একটা অদ্ভুত শান্তি ফিল হচ্ছিল, তোমরাও দেখো। ষষ্ঠীর পুজোর তখনও জোগাড় শুরু হয়নি, লোকসংখ্যাও বেশ সীমিত। কাজেই প্রত্যেকটা নিস্তব্ধ কোণগুলো আরও বেশি করে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল। আর ঠিক এই কারণেই কলকাতা থেকে এতটা দূরে আসার মূলত কারণ ছিল। কারণ অন্যান্য শহরের যে রাজবাড়িগুলো থাকে সেখানে থাকে প্রচুর মানুষের সমাগম, অথচ একটু দূরে বা শহরতলিতে গেলেই বোঝা যায় নিজের আসল উপস্থিতি এবং মায়ের স্বরূপটাও চাক্ষুষভাবে ফিল করা যায়। ওরে বাবা, গাইন বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে হাঁটছি হচ্ছে বল্লভ বাড়ির দিকে। ভেতরটায় প্রচুর ছবি তুলেছি, কিন্তু একবার এত রোদ, একবার রোদ্দুর এত কমছে। যাই হোক, আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি। রোদের নিচে ছিলাম বল। ও ভাই, বহুত রোদ ভাই। তারপর হাঁটতে হাঁটতে আমরা দেখে নিলাম ধান্যকুড়িয়ার সাউবাড়ি। আর এই সাউবাড়ি রাজবাড়ি হলো বাংলার একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যেটাও ছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তৈরি, এবং এর স্থাপত্য ইউরোপীয় ও ইন্দো বাংলা শৈলীর মিশ্রণ কিন্তু দেখা যায় এর কারুকার্যে। কিন্তু এইবার দেখলাম এইখানে দুর্গাপুজো হচ্ছিল না। তারপর সোজা চলে আসি ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়িতে। আর এটা কিন্তু আর্কিটেকচার ওয়ান্ডার হিসেবে পরিচিত, কারণ এইটা পুরোপুরি ইউরোপিয়ান আর্কিটেকচার স্টাইলে বানানো। ওই যে ওপরে পুতুল দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ইউরোপিয়ান স্টাইলেই বানানো হয়েছে।
গোটা গ্রামটি কিন্তু সমৃদ্ধশালী ব্যবসায়ী পরিবার যেরকম বল্লভ, গাইন ও শাহুদের আগমনের পরই দ্রুত বিকশিত হয়েছিল। যাই হোক, অনেক হিস্ট্রি ঘাটাঘাটি হলো, এবার চলো এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক। আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়তে লাগলো, আর ভিতরে ঢুকে আলাপচারিতায় যা বুঝলাম, বিভিন্ন সংস্থা কিংবা এনজিও থেকে অনেক গ্রুপই এসছে কিন্তু ঠাকুর দর্শন করতে। ভাই বিশাল গরম লাগছে, বল্লভপুরে ঠাকুর দেখে এখন ঠাকুর দালানে এক প্রকার বসে রয়েছে। সরি, বল্লভ বাড়ি না, মানুষ আমাদের গাইড করতে পারবে কেন গরমে? না আমার কথা শুনি না, বলতেই হবে কতটা ও অফ ক্যামেরা যতটা না বদমাইশ, অন ক্যামেরা ততটাই ভদ্র। তোরা আমার হয়ে গেছে। এই ক্যামেরাটাতে খানিকটা ডিফারেন্স আছে, সুবর্ণার ক্যামেরাটাতে পুরো সেম কালার হয়ে যায়। সুবর্ণা সেলফি তুলছে আর একজন এখানে গাম হচ্ছে আর আমি বসে ভিডিও করছি, আর সামনের দৃশ্যটা হচ্ছে ঠিক এইরকম। এক্সট্রিম লেভেলের রোদটা চড়া হয়েছে ভাই। 12:30 নাগাদ মানে নাগাদ না, 12:30টাই বাজছে। এইটি একটু অন ক্যামেরা বল, আমি তোর কথা বলে ছবি তুলে দিয়েছি। প্রিয়াঙ্কা বিশ্বাসের উপরে বিশ্বাস করেছিলাম বলে ওই একটা সাংঘাতিক ছবি তুলে দিয়েছি। সব আনকাটে যাবে না কেন রে? না, আমি তো জানিও না আমার কেমন ছবি উঠেছে। তুই আসলে মাল্টিপল ফোনে ছবি তুলেছিস, আমি আমার ফোনের গ্যালারি খুলে দেখছি ওর ছবি, অথচ আমি জানি না কখন আমার ফোন নিয়েছি। এখন আমি একটু খাবারের খোঁজ করছি, একটু লাঞ্চ টাইপের খাবার। মোটামুটি অনেকগুলোই রাজবাড়িটারই দেখলাম। এখানে সুবর্ণা বেচারা কোথায় দেখতে পাচ্ছি না আমি, ঘেমে নিয়ে একসাথে সবাই। বহুত গরম ভাই, বিশাল গরম লাগছে, কোনো বৃষ্টি বাদলা কিচ্ছু নেই। একটু ঠান্ডা জল, লাস্সি, টুকটাক খাবার খেয়ে আমরা আবার টোটো করে মেন রাস্তার দিকে চলে আসি, এবং সেখানে দুপা এগোতেই দেখি আবারও কোনো একটা রাজবাড়ির ভগ্নাবশেষ দেখা যাচ্ছে। সেটাকে বাইরে থেকেই দেখলাম, আর ভিতরে ঢুকিনি, কারণ এরপর আমরা গাড়ি করে যাব আরবেলিয়া। বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যে বিশ্বনাথ বসু কাজ করেন, আশা করি তাকে সবাই চেনেন। তো তার যে আদি বাড়ি, সেখানেও দুর্গাপুজো হয়। তো এইবার আমাদের সেই ডেস্টিনেশনেই হবে যাওয়া, অর্থাৎ তার জন্যই আমরা এবার গাড়ি করে এগিয়ে চলছি। প্রথমে যাব সেই বিশ্বনাথ বসুর বাড়িতে, এবং তারপরে দেখব ভট্টাচার্যি বাড়ির পুজো। লাঞ্চের চিন্তা আবার ভুলে গেছি। এখন এসছি হচ্ছে আরবেলিয়া বলে একটা জায়গায়, যেটা হচ্ছে যে অ্যাক্টর বিশ্বনাথ বসু তার পুরাতন বাড়িতে দুর্গাপুজো হয়। এখানে লেখাও আছে বসুদিগের পুরাতন বাড়ি। তো সেখানেই আমরা এখন ঢুকবার দেখাচ্ছি। দাঁড়াও, এইখানেও কিন্তু এসে দেখলাম পুজোর বিশেষ রীতিনীতি তখনও শুরু হয়নি,
যদিও তার প্রস্তুতি চলছিল, কিন্তু আমার পার্সোনালি এরকম যে এক চালার যে প্রতিমা সেটা বরাবরই আমার কাছে খুবই প্রিয়। আর খুব সুন্দর এখানে শিউলি ফুলের গাছ রয়েছে, যেখানের থেকে আমি কটা শিউলি ফুলও কুড়িয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে ঠিক তার বিপরীতেই একটা রাস্তা আছে, ছোট এরকম পুকুর পাড়ের পাশ থেকে যেতে হয়। এটাকেই বলা হয় মূলত ভট্টাচার্যি বাড়ি। এখানেও কিন্তু দুর্গাপুজো খুব সুন্দরভাবে পরিচালিত হয়। মোটামুটি আমাদের এখানে আশেপাশে যা যা রাজবাড়ি ছিল সবই দেখা কমপ্লিট। এক্সট্রিম রোদ্দুর, যেটা আগেও বলছিলাম, আমি মহালয়ার সময় খুব চেয়েছিলাম যাতে আমি শিউলি ফুল পাই, বাট পাইনি, কিন্তু এখানে পেয়েছি। তাই ভাবলাম কটা তুলি আর তোমাদেরকে দেখাই। তো সত্যি ভালো লাগলো, মানে পুজোর শুরু, মানে মেন যে পুজোর শুরু ষষ্ঠী, সেখানে একদম তথাকথিত কলকাতা বা শহরের পুজো ছেড়ে একটু শহরতলিতে, একটু গ্রাম বাংলার সাইডে এসে মানে তারা কীভাবে পুজো কাটায় বা সেখানে রাজবাড়িগুলোতেও কীরকম টাইপের নিয়ম পুজো হয় সেগুলো একটু দেখার বা জানার চেষ্টা। ডেফিনেটলি কলকাতাতেও রাজবাড়ি আছে, গেছি, বাট ওখানটা প্রচণ্ড ভিড়, একটা ক্রাউডের একটা, তো সেই সেম একটা সার্কেলের বাইরে বেরিয়ে যে আমরা আজকে বেরোলাম, সত্যি খুব ভালো একটা আউটিং। ডেফিনেটলি হয়তো সেরকম খাইনি, আমরা খেয়েছি, চুটুর পুটুর খেয়েছি, লাসি ফাসি, কেক বিস্কিট এইসব খেয়েছি, এবং বাট ভারী লাঞ্চ অ্যাজ সাচ কিছু হয়নি। ডেফিনেটলি করবো, যদি এখানে কোথাও ভালো পাই করবো, নাহলে বারাসাতে ট্রাই করবো। সো ইয়েস, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমিও বলবো যে পুজোর সময় মানে বাধা নিয়মগুলোর বাইরেও যদি গিয়ে একটু ঠাকুর দর্শন না হোক, একটু আউটসাইডে গিয়েও যদি ঠাকুর দর্শনের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো হয়, তো সত্যি এটা বেশ ভালো, মনে একটা ভালো ফিল আসে এবং ভালো ফিল দেয়। আচ্ছা, আমি ভিডিওটা অন করলাম কারণ ও কিছু বলতে চায়। সো এটাই বলার যে কলকাতার শহরতলির ঠাকুর তো আপনারা দেখেনি, মাঝে মাঝে একটুখানি বেরিয়ে এসে দেখবেন। নট নেসেসারি রাজবাড়িতে আসতে হবে বা সো কল কোনো পেট্রিয়ার্কাল সোসাইটিকে বিলিভ করে রাজবাড়িতে আসতে হবে, একটুখানি আসবেন যে গ্রাম বাংলা জেলা এরাও ভালো পুজো করে, এবং পারলে অন্তত একদিন একটুখানি কলকাতার বাইরে ঢুমেনে আসবেন। গাড়ি হোক, বাস হোক, ট্রেনে হোক, ট্রান্সপোর্টার হোক, তো মানে এক বেলার মধ্যেই সেটা আরামসে কভার হয়ে যাবে ডেফিনেটলি। কতক্ষণের আমি জানি না, যখন একটু টায়ার্ড লাগে না হয়ে যেতে পারে ততক্ষণ আর কি লোকজন ট্যাটরাবে। গাড়ি করে সোজা চলে আসি বারাসাতে, কারণ সকলেরই তখন বেশ খিদে পেয়েছিল। কিন্তু যেহেতু পুজো সেহেতু ওয়েটিং তো থাকবেই, সেটা মাস্ট। কিন্তু তার সত্ত্বেও সেখানে রয়্যাল প্রিন্স বলে একটি দোকানে আমরা, মানে রেস্টুরেন্টে আমরা আর কি যাই আমাদের লাঞ্চের জন্য, এবং ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। কারণ আপনি রয়্যাল আমার আসলে বাস আছে, বাস না বাস, বাস আছে, বাস আছে। আমার যদি বাস মিস হয়ে যায় আমি বাড়ি ফিরতে পারবো না। বাস হয়ে যাবে, বাস না পেলে বাস হয়ে যাবে। এরিয়ানকে এডিট করে জলটা দিয়ে দিন। ও বাবা, মানে বেসিক্যালি আমরা খাবার অর্ডার দিয়েছি অনেকক্ষণ, পুজো স্পেশাল থালি অর্ডার দিয়েছি। মানবেন্দ্রের বক্তব্য, পুজো স্পেশাল মেনু যখন বানিয়েছে সেটা তো অলরেডি তৈরি থাকবে, জাস্ট অর্ডার দেবো, ওটা থালায় সাজিয়ে দিয়ে দেবে, তাহলে কেন এতক্ষণ টাইম লাগছে, কারণ ওকে এরপর বাস ধরে বাড়ি ফিরতে হবে। খুব সুন্দরভাবে সাজিয়ে একটি অভিনব কায়দায় আমাদের সামনে আমাদের যা অর্ডার করা খাবার ছিল সেগুলো পরিবেশন করা হয়েছিল, এবং স্বাদও খুব দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, সেই সব খেয়ে আমরা ক্যাব করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর অল ওভার গোটা দিনটা খুবই সুন্দর কাটে। তো যাই হোক, তোমরাও জানিও কেমনভাবে তোমরা তোমাদের পুজো কাটাচ্ছ। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বাট যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা জানাই, বিদায় জানাই। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ বাই বাই, সি ইউ।